Citizens' Views, where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক মণ্ডলী, সিটিজেন ভিউজ আয়োজিত নাগরিক সম্মেলনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের যিনি অতিথি হয়ে আছেন শেখ মহিউদ্দিন আহমেদ, লন্ডন থেকে, প্রেসিডেন্ট, লিবারেল পার্টি বাংলাদেশ, এবং সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট রাজনীতিবিদ শেখ মহিউদ্দিন আহমেদ লন্ডন থেকে যুক্ত হয়েছে। মহিউদ্দিন ভাই, আপনাকে স্বাগতম আজকের এই প্রোগ্রামে, বিশেষ করে আমরা যেটা আয়োজন করি আর কি, সিটিজেন ভিউজের নাগরিক সংলাপ অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। মহিউদ্দিন ভাই, আসলে আজকে যে বিষয়গুলো আলোচনা করতে চাই সেটা হলো, আপনি জানেন বিপ্লবী সরকার বলেন আর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তার 40 দিন অতিবাহিত হচ্ছে আজকে। অর্থাৎ বিপ্লবের গণ অভ্যুত্থানের 40 দিন, সরকারের 37 দিন। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে জনগণ যে প্রত্যাশা করেছিল যে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসে 16 বছরের আওয়ামী রেজিম যে বাংলাদেশের সকল সেক্টরে যে একটা অরাজকতা সৃষ্টি করে রেখে গিয়েছে এবং একটা শূন্যতা সৃষ্টি করে রেখে গিয়েছে, সেটার হয়তো বা কিছুটা উন্নতি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এসে পূরণ করতে পারবে, সেই প্রত্যাশা জনগণের। কিন্তু এখন জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে আপনার গণঅভ্যুত্থানের যে চেতনা ছিল, সরকার পরিবর্তনের পরে যে পরিবর্তনটা বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো এবং অন্যান্য জায়গাতে আশা করেছিল ছাত্র জনতা এবং এই বিপ্লবীরা, সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ রাব্বানি। আপনি হয়তো দেখেছেন যে মানুষ শুধু 16 বছরই নয়, আমাদের মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা 1971 সালে, সেটা যখন ছিনতাই হয়ে গেল, যখন সেই স্বাধীনতা অসমাপ্ত মুক্তিযুদ্ধের পরিণতি হিসেবে জনতার সামনে প্রতীয়মান হলো, তখনও কিন্তু জনগণ ধোঁকার মধ্যেই ছিল। পাকিস্তানি সংবিধানের আওতায় নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা প্রণীত যে সংবিধান, সেই সংবিধানের সৃষ্ট হলো আজকে এই অধুনা পালিয়ে যাওয়া যে দানব গোষ্ঠী, যে সন্ত্রাসী গোষ্ঠী, গণহত্যাকারী গোষ্ঠী আওয়ামী লীগ। সো এটা যদি আমরা 16-17 বছরের জঞ্জাল বলি বা রক্ত পিপাসু দানবের তাণ্ডব বলি, সেখানে ভুল হবে। এটা শুরু অনেক আগের থেকেই, এবং যার বীজ প্রথিত রয়েছিল আমাদের এই তথাকথিত জঞ্জাল যুক্ত একটি সংবিধানে, যে সংবিধানকে আমরা এখনো মান্য করছি। এখন কথা হলো, আমরা 5ই আগস্ট যে একটি স্বাধীনতার কথা বলি, আমরা যে বিপ্লবের কথা বলি, এটা কি আদৌ বিপ্লব কিনা? আমি বলবো অবশ্যই এটা একটা বিপ্লব, এবং অবশ্যই এটা পূর্ণাঙ্গ বিপ্লব নয়, বিপ্লবের প্রথম ধাপ। বিপ্লব কিন্তু এখনো চলমান রয়েছে। এখন বিপ্লবের ধাপের মধ্যে অনেকেরই অনুপ্রবেশ ঘটে, সেখানে সহমর্মিতা নিয়ে, সহযোগিতা নিয়ে বিভিন্নভাবে আমরা অনেক চেহারা দেখব। এখানে দানব থাকবে, জিনকড়ি থাকবে, ভূতপ্রেত থাকবে, ফেরেশতাও থাকবে। তো সেই বিষয়গুলোকে যদি আমরা সেভাবে বর্ণনা করি যে এই বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, সে সরকার বিপ্লবের চেতনাকে ধারণ করে কিনা, এই বিষয়টা কিন্তু খুবই একটা তাৎপর্যপূর্ণ বিষয়। এইভাবে এই বিপ্লবের দ্বারাই গঠিত এই সরকার। এখন বিপ্লব হয় কেন? পরিবর্তনের জন্য পুরনো ধ্যান ধারণা বা পুরনো জিনিসকে তো আঁকড়ে থাকার জন্য নয়। না, সম্পূর্ণ নতুন একটা আমরা প্রথমেই ধারণ করছি সেই বস্তা পচা দুর্গন্ধময় সংবিধানকে। সো প্রথমেই আমরা কিন্তু বিপ্লবী চেতনাকে প্রত্যাখ্যান করলাম। কারা করলো? বর্তমান সরকার। তিনি শপথ নিলেন সংবিধান রক্ষার জন্য। আচ্ছা, গেল। এখন যদি সংবিধান রক্ষা করবেন, তাহলে সংবিধানের মধ্যে তো অন্তর্বর্তীকালীন সরকার নাই, তারা অন্তর্বর্তীকালীন সরকার করলো। আমার কথা হলো, এটা অন্তর্বর্তীকালীন সরকার হবে কেন?
এটা বিপ্লবী সরকার হওয়ার কথা। এটা তো হওয়া উচিত বিপ্লবী সরকার, যেহেতু বিপ্লবকে তারা ধারণ করেন না, রাইট। তারা মনে করেন বিপ্লব এটা একটা কমিউনিস্ট শব্দ। একটা হইতে পারে। একটা সম্পর্ক প্রশ্ন করি আর কি ভাই, জি। সেটা হলো যে বিপ্লবী সরকার না হলে যে পরিবর্তনগুলো উনি করতে চাচ্ছে সংবিধানের আওতায় থেকে সেই পরিবর্তনগুলো কিন্তু করতে পারবে না। উনি উনি কি করতে চাচ্ছেন? ওনার তো বিপ্লবী কোনো করার সরকার সব করার পরিবর্তন। রাইট নাই। জি বিপ্লবের দ্বারা জনগণের আকাঙ্ক্ষাকে উনি ধারণ করবেন। জি ওনার ইচ্ছা অনিচ্ছায় কিছু আসে যায় না। উনি, কারণ উনি সারা পৃথিবীতে একজন গণ্যমান্য ব্যক্তি, সমাদৃত ব্যক্তি, বাংলাদেশের মুখ উজ্জ্বল করা একটা ব্যক্তি। এটা ঠিক আছে। কিন্তু তিনি যদি দেশে ক্ষমতায় বসে, কারণ বাংলাদেশের মানুষ ক্ষমতা শব্দটা শুনতে খুব ভালোবাসে, জি তারা সেবা করার শব্দটা খুব কম আসে। জি ঠিক আছে, আমরা ধরে নিলাম তিনি ক্ষমতায় বসেছেন। জি ক্ষমতায় বসে তিনি যদি আপামর জনগণের চেতনাকে ধারণ করতে না পারেন, যদি সেইটার প্রতিফলন তিনি দেখাতে না পারেন, তাহলে তাকে আমরা কোনভাবে নেব? এটা তার কিন্তু বোঝা উচিত। কারণ এখন রাষ্ট্র চালাতে গিয়ে আমার স্বার্থ, মানে আমার জনগণের স্বার্থ যদি সেখানে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত হয়, তাহলে তিনিও কিন্তু সেই একই কাতারে চলে যাবেন। আপনার আমরা আমরা সেটা চাই না। জি, আপনার দৃষ্টিতে মনে হচ্ছে কোথায় কোথায় অসঙ্গতি মনে হচ্ছে, মানে বিপ্লবী চেতনার সাথে কোন প্রথমত জি প্রথমত তিনি বিপ্লবী নামটাকে ধারণ করেন নাই, তিনি সংবিধানকে ধারণ করেছেন। জি তিনি ইন্টারিম গভর্নমেন্ট করেছেন, সংবিধানের নাই, আবার সেটা তিনি সিস্টেমটাকে ধারণ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের। এখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা ধারণ করার কারণে তিনি হয়ে গেলেন রাষ্ট্রপতির অধীন। জি আচ্ছা, এখন রাষ্ট্রপতির অধীন হইলেই রাষ্ট্রপতি হলেন সর্বাধিনায়ক, তার অধীন হলো সশস্ত্র বাহিনী, আর সশস্ত্র বাহিনী ওখানে সবচেয়ে বড় মাতুব্বর হলো সেই তথাকথিত আপা, স্বৈরাচারী আপা, তার ভগ্নিপতি। And আপার ভগ্নিপতি মানে দুলাভাই কর্তৃক শাসিত হবে বা ভগ্নিপতি কর্তৃক শাসিত হচ্ছে আলটিমেটলি এই সরকার, এবং এই সরকার ধারণ করেন না জনগণের বিপ্লবী চেতনাকে। এই এই হলো কাঠামো। এখন এটার মধ্য দিয়ে কি বেরিয়ে আসছে? বেরিয়ে আসছে আপনি রাষ্ট্র একটি রাজনৈতিক ব্যবস্থা। রাষ্ট্র কোনো আহ, এটা কিন্তু আপনার এনজিও না। রাষ্ট্র কিন্তু এনজিও না। অবশ্যই না। রাষ্ট্র একটি রাজনৈতিক ব্যবস্থার প্রতিফলন। সেই রাজনৈতিক ব্যবস্থায় উনি রাজনৈতিক চেতনাধারী লোকজনকে কিন্তু গভর্নমেন্টে নেওয়া উচিত ছিল, জি কিন্তু দেখা গেছে উনি এইটাকে এমন ভাবে নিয়েছেন যেন একটি একটি এনজিও সরকার বলেছেন। আপনি পিনাকির কথায় যদি আমরা বলি যে এটা এনজিও গ্রাম, মানে সকল এনজিও আর গ্রামীণের গ্রাম। এখন আমি সেটা পিনাকি যেটা বলছে সেটাকে প্রতিবাদ করার কিন্তু জায়গা থাকতেছে না। এখন এই এনজিও গ্রাম সরকার যদি সঠিকভাবে প্রত্যেকটা জায়গায় যদি শুধু এনজিও দিয়ে কাজ করাইতে চায়, তাহলে তো জনগণের প্রতিফলন হবে না, কারণ এনজিওর চরিত্রগুলো আমরা জানি। জি আমি হাতে গোনা কয়েকটা বাদে সকল এনজিওর চরিত্র তো আমরা জানি। জনগণ তো এখানে খুব একটা মানে সুখকর অবস্থায় কোনোদিন ছিল না। জি একটা সম্পূরক প্রশ্ন আপনার হুম। আলোচনার মধ্যে, সেনাবাহিনীর কথা যেহেতু বললেন, আপনি কি মনে করেন যে এই সরকারের উপরে সেনাবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে, কিংবা আহ, এই সরকার ফ্রিলি, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছে সেনাবাহিনীর ইয়ে ছাড়া, নির্দেশ এবং নির্দেশনা ছাড়া? প্রভাব ছাড়া, জি সেনাবাহিনীর প্রভাব ছাড়া জি আমি এইটুক বলতে পারি, এই সরকারের সেনাবাহিনীর উপরে কোনো প্রভাব নাই। সেনাবাহিনীর প্রভাব অবশ্যই এই সরকারের উপরে রয়েছে। কারণ আচ্ছা প্রথমত আপনার পুলিশ নাই। পুলিশ বলতে জিনিসটা জনগণের কাছ থেকে মন থেকে উঠে গেছে। পুলিশ নিজেই ডরের উপরে থাকে সারা জীবন। পুলিশ আমাকে, আমি এরকম কথা আমাকেও পুলিশ একদিন বলেছে, জি আকাশে যত তারা, পুলিশের তত ধারা। হুম আমি শুনেছি জি সেই 82, 83, 84-তে আমি শুনেছি। তারপর একটা লোকালয়ে আমি গিয়েছিলাম খবর সংগ্রহের জন্য। পুলিশ ক্যাম্পের এক দারোগা আমাকে বলতেছে, হাতের 5 আঙ্গুল দিয়ে পুলিশের আইন পয়দা হয়। আমি জানি পুলিশ কি। তো সেই পুলিশ যখন পুরোপুরিভাবে জনগণের কাছে হেরে গেল, পালিয়ে গেল তার দুষ্কর্মর জন্য, এখন পালিয়ে যাওয়ার
আগে পুলিশ কি কি করেছে, নির্দ্বিধায় গণহত্যা চালিয়েছে, গণহত্যা করেছে। এই পুলিশ গণহত্যাকারী পুলিশ বাহিনী। এই পুলিশ সেই হত্যাযজ্ঞের শিকার নাগরিক এবং ছাত্রদের দেহ জ্বালিয়ে দিয়েছে আগুন। আপনি কি মনে করছেন এটা একটা জায়গায় জ্বালাচ্ছে? না, বহু জায়গায় এই আর সত্য। কি করা হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমাদের কাছে যে তথ্য আছে, বহু লাশের পেট কেটে নদীতে এবং সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। জি এখন আপনি দেখেন, আজকে 37 দিন সরকারের বয়স, জি কয়জন লোক মারা গেছে, কয়জন লোক নিখোঁজ, কয়জন লোক পঙ্গু হয়েছে, কয়জন লোক আহত হয়েছে, এখন পর্যন্ত কিন্তু তারা বের করতে ব্যর্থ হয়েছে। এবং এটার জন্য কোনো কমিশনও গঠন করে নাই, এটার জন্য বড় কোনো ব্যবস্থাও তারা নিচ্ছে না। কেন নিচ্ছে না? এইটাকে কি, ওই বাংলাদেশে যত হত্যা হয়েছে এই পর্যন্ত সবসময় দেখবেন দুর্ঘটনার পর একটা কমিশন গঠন করা হয়, একটা তদন্ত কমিটি গঠন করা হয়, জীবনেও আর তদন্ত কমিটির আলো দেখে না, আলোর মুখ দেখে। এইবারেও সেই সমস্ত স্বার্থান্বেষী গোষ্ঠী, কারণ গভর্নমেন্টের জন্য রাষ্ট্রে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী থাকে, তারা হয়তো চাচ্ছে না যে গণহত্যার প্রকৃত রূপটা বেরিয়ে আসুক। কারণ ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক শক্তি আবার যদি মনে করে যে আবার জনগণের প্রতিবাদ উঠলে যদি আবার যদি হত্যাযোগ্য শিকার করতে হয় কোনো হত্যাযোগ্য, তখন এইটা বিরূপ প্রভাব ফেলতে পারে। এই জন্য হয়তো কেউ সঠিক খবরটা আনতে দিচ্ছে না, না, এমনও এখানে হতে পারে। এখানে একটা জিনিস, এই সরকার ক্ষমতা আসার পরে আমরা 71-এ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, আমরা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে সঠিক কিন্তু মুক্তিযুদ্ধের শহীদের কোনো তালিকা নাই, এবং সংখ্যা নিয়ে যথেষ্ট এই সরকার কোন সরকার করতে চায় না, কারণ এখন এই আমি এই মনে সরকার করি এখনো পর্যন্ত শহীদের আহ, তালিকাটা এখনো পর্যন্ত সম্পূর্ণ করতে পারে না। এটা কি মনে করেন না এই সরকারের প্রাথমিক একটা বড় ব্যর্থতা, বিপ্লবী সরকারের? না, এটাকে বিপ্লবী সরকার তো আমি বলতেছি না, কারণ তারা নিজেরাই স্বীকৃতি দিচ্ছে না এটা বিপ্লবী সরকার। তাই আমরা অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার সরকারের, বলবো বিপ্লব কিভাবে? পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার। বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার, এখন এই জি সরকারের মধ্যে সকল চেতনার লোক আছে, আওয়ামী লীগও আছে, হাসিনার ডাইরেক্ট ভক্ত লোকও আছে, এবং আপনার মনে করেন সেই গণহত্যার সাথে সম্পৃক্ত দলের আহ, অবিসংবাদিত নেতার ছবিও ধারণ করা হচ্ছে, এখানে কোন কোন উপদেষ্টা ধারণ করতেছে, যেগুলা নিন্দিত হওয়ার পরেও তিনি ভ্রুক্ষেপ করতেছেন না। আসলে এদের কার কোন জায়গায় এজেন্ডা, কার কোন জায়গায় টার্গেট, এগুলো কিন্তু কঠিন। জি এখন মাঝখান থেকে দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস সাহেব কোনো লাঞ্ছিত না হওয়ার পর্যায়ে চলে যান। কারণ তার এই কানাখোরা টাইপের, আমি প্রতীকী কানাখোরা বলতেছি, প্রতীকী কানাখোরা টাইপের, এবং এই আপনার এনজিও মার্কা লোকজন দিয়ে আপনার কোন রাষ্ট্রকে সংস্কার করা যাবে বলে আমি বিশ্বাস করি না। তো সম্প্রতি আপনি দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার জাতির উদ্দেশ্যে ভাষণে উনি ঘোষণা করেছেন যে পাঁচজন কে নিয়োগ করেছেন কমিশন গঠনের হ্যাঁ, দায়িত্ব দিয়ে। সো হ্যাঁ। এই যে কমিশনগুলো গঠন করবেন, যে ওই কমিশনের যে রিপোর্ট দিবে, সেই রিপোর্ট কি এই সরকার বাস্তবায়ন করবে বলে মনে করেন? সেটা কিন্তু উনি উনি পরিষ্কার করে কিছু বলেন নাই। অ্যাকচুয়ালি কমিশনের যে রিপোর্ট আসবে, ওই রিপোর্টটা অনুযায়ী কাজটা করবেন কে, এই সরকার নাকি পরবর্তী নির্বাচিত সরকার? কিংবা এই সরকারের কি এখন সেটা করার কি না, সক্ষমতা আছে? সেই গাইডলাইন কিন্তু নাই। এক নম্বরে সেই গাইডলাইন নাই, দুই নম্বরে কিংবা আপনি সক্ষমতা আছে কিনা এই সরকারের? রাষ্ট্রকে, না, আপনি বিপ্লবী সরকার যদি হয় তাহলে সক্ষমতা আছে, সব সক্ষমতা আছে, কিন্তু জি তিনি তো বিপ্লবী সরকার না, তিনি এনজিও সরকার। জি এখন এনজিও লোকজন দিয়ে উনি নির্বাচন কমিশন, তারপর কি বলে দুর্নীতি দমন কমিশন, জি। তারপর আপনার কি বলে ওই আরেকজনকে কি দিল, সংবিধান কমিশন। এখন সব এনজিও টাইপের লোক, মুহিত চৌধুরী তিনিও ব্র্যাকের লোক। তো একমাত্র সফর রাজ, যিনি পুলিশের কমিশনের দায়িত্ব পেয়েছেন, তিনি জীবনেও পুলিশের কোনো জায়গায় কাজ করেন নাই, তো তিনি পেয়েছেন ওখানে পুলিশ সংস্কারের জন্য। তো আমি এগুলো নিয়ে গতকালকেও কথা বলেছি। তো এই 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 কমিশনের মানে ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত, এবং এর দ্বারা কতখানি যৌক্তিক সংস্কার হবে এই ব্যাপারে আমি মারাত্মকভাবে সন্দিহান।
এখন আরেকটা বিষয় আপনার সঙ্গে একটু আপনার কাছে জানতে আর চাই। সবচেয়ে বড় কথা হলো আমাদের সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান জি, ভগ্নিপতি জেনারেল ওয়াকার, জি। এই ভগ্নিপতি জেনারেল ওয়াকার আদৌ এই সংবিধানকে সংশোধন করার জন্য এবং সব সংস্কারগুলো করার জন্য কোনো স্কোপ রাখবেন কিনা, নাকি তিনি এই এনজিও কে ধারণ করে জনগণের বিপক্ষে ক্রমাগতভাবে তিনি আহ, জনগণের বিপক্ষে থেকে তার অবস্থানকে পরিপূর্ণভাবে তার জ্যাঠাইসের প্রতি আপার প্রতি লয়াল থাকার মানে চিত্র প্রদর্শন করে যাবেন কিনা, এটার উপরে অনেক কিছু নির্ভর করতেছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন সাধারণ জনগণের মধ্যে, সেটা হলো যে এই বর্তমান যে সরকার, এই সরকারের মধ্যে যারা উপদেষ্টা পরিষদে আছেন তার হুম 80% হলো এই যে বিপ্লবটা হয়ে গেলে বিপ্লবের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নাই এবং ছিল না। ইভেন হুম এমনকি বিপ্লবকে সমর্থন করেও কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায় নাই। তো হুম এখন এই সরকারের প্রতি আপনি কি মনে করেন যে যে চেতনা নিয়ে বিপ্লবটা হয়েছে সেই চেতনা ছিনতাই হয়ে গিয়েছে? এই বিপ্লবের চেতনা ছিনতাই হয়ে গিয়েছে? দেখেন, বিপ্লব একটি চলমান প্রক্রিয়া। বিপ্লবের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে, বিপ্লব কিন্তু সম্পন্ন হয় নাই, প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। এখন এখান থেকে মাঝখান থেকে অনুপ্রবেশ, আমি বলেছি প্রথম দিকে অনুপ্রবেশ ঘটবে, বিপ্লবকে ডাইভার্ট করার চেষ্টা হবে, বিপ্লবীদের চরিত্র হনন করার চেষ্টা হবে, বিপ্লবী এদেরকে লোভ, তারপর পদ, বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা হবে যাতে বিপ্লবের আর পরবর্তী ধাপগুলো সম্পন্ন না হয়। কারণ একটি দেশ যদি সত্যিকার অর্থে বিপ্লবী চেতনাকে ধারণ করে নিজেকে সম্পূর্ণ সংস্কার করতে পারে, তাহলে অনেক বৈদেশিক শক্তির আহ, এখানে স্বার্থ হানি হবে। কারণ জাতীয় স্বার্থ যত উন্নত হবে, চেতনা যত বাড়বে, বৈদেশিক অনেক স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থ ব্যাহত হবে। তো সেক্ষেত্রে তারা এগুলো করার জন্য এগুলো করবে, এবং এটা স্বাভাবিকভাবেই বিপ্লবের চেতনাকে তারা ধ্বংস করার চেষ্টা করবেই, অনেকেই অনেকেই অনেকেই, আমি আবারও বলি অনেকেই, এবং সেই কাজটি সুচারুরূপে চলতেছে। কিন্তু আমি বিশ্বাস করি এর মধ্যে দিয়ে বিপ্লবীর দ্বিতীয় ধাপটা সম্পন্ন হয়ে যাবে, এবং যখন বিপ্লবের দ্বিতীয় ধাপটা সম্পন্ন হবে, যে কোনো সময় বিপ্লবী একটি সরকার কিন্তু ক্ষমতায় বসে যেতে পারে। আপনার সম্প্রতি আপনি দেখছেন যে যারা ছাত্রদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা একটি রাজনৈতিক দল গঠন করছে। যে নাগরিক না, তারা তো রাজনৈতিক দল গঠন করে নাই, তারা একটি গঠন করার প্ল্যাটফর্ম, হ্যাঁ, গঠন করার একটা লক্ষ্যে প্ল্যাটফর্ম। একটি প্ল্যাটফর্ম গঠন করেছে, হুম হুম রাজনৈতিক দল গঠন করার লক্ষ্যে একটা হুম হুম। প্ল্যাটফর্ম গঠন করেছে। সো এবং সেখানে এটা নিয়েও ছাত্র জনতার মধ্যে একটা দ্বিধা বিভক্ত হয়ে গেছে। আপনি কি এটাকে কি সেই আহ, উম, আহ, মানে বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার কি ষড়যন্ত্রের কি একটা অংশ মনে করছেন এই রাজনৈতিক দল গঠনকে? না, রাজনৈতিক দল করার অধিকার সবার আছে। জি, এইটাকে আমরা বিভিন্নভাবে, যেমন ইউনূস সাহেব একবার রাজনৈতিক দল করার চেষ্টা করেছেন, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেইটাকে বাধা দিয়েছেন, তার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। এগুলো মানে খুবই অশ্লীল ভাবে তাদের, আমি মনে করি রাজনৈতিক দলগুলোর এবং সেই সময় যে সমস্ত রাজনৈতিক দল বিষোদ্গার করেছেন, তারা কোনো সভ্য ভূমিকা তাদের দেন নাই। যে আমি কোনো লোক আমি রাজনীতি করতে আমি পারে। যেটা বলতে চাইছিলাম ভাইয়া সেটা হলো যে এদেরকে দিয়ে রাজনৈতিক দল গঠন করে অন্য অন্য যারা এই অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিল, বিশেষ করে গত 16 বছর ধরে হুম বিএনপি, জামাত এবং অন্যান্য যে হুম। নাগরিক ঐক্য এবং গণপরিষদ অন্যান্য দল যে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে হুম। মুখোমুখি দাঁড় করানোর একটা দ্বিধা বিভক্ত করার একটা ষড়যন্ত্র। আমরা কেন মুখোমুখি ভাবি? মুখোমুখি ভাবলে তো ভাবার তো কোনো কোশ্চেন নাই, কারণ রাজনৈতিক দল হয় নির্বাচন করার জন্য। নির্বাচন হবে, জনগণের সামনে যাবে, জনগণ যাদেরকে গ্রহণ করবে তারাই সরকার গঠন করবে, তো বা তারাই তাদের ভূমিকা পালন করবে। এখানে মুখোমুখি করার তো কোনো, মুখোমুখি হবে কখন? যখন আওয়ামী লীগের মতো চরিত্র ধারণ করা হবে, তখন একজন আরেকজনের মুখোমুখি হবে। জনতা আওয়ামী লীগের মুখোমুখি, জনতা সরকারের মুখোমুখি, জনতার সশস্ত্র বাহিনীর মুখোমুখি। মুখোমুখি শব্দটা ঠিক না। রাজনৈতিক দল, রাজনৈতিক চর্চা, এটা গণতন্ত্রের অংশ,
এবং যে কেউ রাজনীতি করার, ওই যে রাস্তায় যে পাগলরা যে মিছিল করছে, এই পাগলদের মিছিল দিয়েও তারা যদি বলে আমরা বাংলাদেশ পাগল পার্টি করবো, দে হ্যাভ রাইট, কোনো সমস্যা নাই, চলতে দেওয়া হোক। এবং আমি একটা বলি, রাজনৈতিক দলগুলোর এই যে নিবন্ধনের প্রক্রিয়া যেটা চালু করছে, এইটা কিন্তু সংবিধান, যে সংবিধানকে ওনারা এখনো পর্যন্ত লালন পালন করেন, সেইটার সাথে সামঞ্জস্যপূর্ণ না। রাজনৈতিক দলের কোনো, যে কারো রাজনৈতিক দল সংগঠন সবকিছু করার অধিকার রয়েছে, এইটাকে নিবন্ধনের নামে ব্র্যাকেট বন্দি করা, এটা একটা ফাইজলামি ব্যাপার, এটা ঠিক না, এটা উঠিয়ে দেওয়া উচিত। না তারপরে হচ্ছে মানে একটা ডকুমেন্টস কিংবা একটা অর্গানাইজেশনের একটা লিগাল একটা ডকুমেন্টস তো থাকা উচিত বলে মনে হয় না? এইটা 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 মানে একটি নির্বাচনে যারা এত পার্সেন্ট ভোট পাবে না, তাদের রাজনৈতিক দল হিসেবে তারা স্বীকৃত হবে না, এইভাবে থাকবে। আমেরিকা আছে না, কত লোক, কত দল আছে, কত ইলেকশন হয়, কত ক্যান্ডিডেট হয়, কিন্তু নাম তো আসে অল্প কয়েকজনের, 2, 3, 4 জনের, তাই না? জি। তো সেটা কোনো বড় ব্যাপার না। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই ভাইয়া, সেটা হলো হুম, হুম। যে সম্প্রতি আপনি দেখছেন সরকারের যে যিনি অ্যাটর্নি জেনারেল আছেন উনি একটা মন্তব্য করেছেন যে গণহত্যার সাথে সম্পৃক্ত আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নিয়ে উনি একটা মন্তব্য করেছেন। এ বিষয়ে আপনি হ্যাঁ, আমি আমি ওইটা শুনেছি। এক ভদ্রলোক, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটি রিট করেছিলেন। জি জি সেখানে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং তারেক রহমানের উপদেষ্টা হিসেবে স্বীকৃত, প্রচারিত আহ, আজকের বর্তমানের অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল, জেনারেল। জি তিনি বলেছেন তিনি মনে করেন না আওয়ামী লীগকে জি মানে কি কয়, নিষিদ্ধ করার জন্য কোনো মামলা চলুক। সেক্ষেত্রে তিনি মামলা মানে কি বলে, বাতিল করে দেওয়ার জন্য আদালতের প্রতি সাবমিশন দিয়েছেন। জি তো এখন এই জিনিসটা আমাদের কাছে খটকা লেগেছে। জি তারা বলতেছেন যে 17 বছর তারা নিগৃহীত হয়েছেন, এবং তারা নিগৃহীত হয়েছেন, এটা সত্য। জি সেক্ষেত্রে, এবং এই এত বড় একটা গণহত্যা হলো, জি গণহত্যার সাথে সম্পৃক্ত কোন রাজনৈতিক দল জি যারা জনগণের চেতনার সাথে মানে বিশ্বাসঘাতকতা করেছে, জি রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে অন্য একটি রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ পর্যায়ে দিয়েছে, এবং আমাদের জাতীয় স্বার্থকে পুরোপুরি ভুলণ্ডিত করেছে, সেই দলকে নিষিদ্ধ করার জন্য জনগণের পক্ষে যখন একটি আবেদন হয়, সেইটার বিপক্ষে তিনি কিভাবে দাঁড়ালেন? তিনি তাহলে কার স্বার্থ দেখলেন? তিনি কি জনগণের স্বার্থ দেখলেন, নাকি তিনি আওয়ামী লীগের স্বার্থ দেখলেন, এখানে কি কোনো নাকি তিনি বাধ্যবাধকতা, বিএনপির স্বার্থ দেখলেন, এখানে কি কোনো নাকি বাধ্যবাধকতা আছে? না নাকি নাকি তিনি কোনো জিনিসের ইঙ্গিত করলেন যে ভবিষ্যতে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো সমঝোতা হয়েছে বা হতে চলেছে? এটা কিন্তু বিরাট প্রশ্ন, না কারণ এখানে তার ভূমিকাটা প্রশ্নবোধক। এখানে কি এবং কোনো বাধ্যবাধকতা আছে? না, আরেকটা জিনিস বলি, অবশ্যই বাধ্যবাধকতা আছে। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, মানে দ্যাট ইজ এখন অ্যাটর্নি জেনারেলকে এটাকে অ্যাটর্নি জেনারেলের নিয়োগটা কিন্তু এই সরকার মানে তার দায়িত্ব নেওয়ার আগেই হয়ে গেছে। কে দিয়েছে, কিভাবে দিয়েছে, আমরা কিন্তু জানি না। এখন তিনি কার স্বার্থ দেখতেছেন তাহলে? যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে তার ভূমিকা হয়, তাহলে তিনি কার স্বার্থ দেখেছেন? এটা একটা বিরাট প্রশ্ন। এই প্রশ্নের সমাধান হওয়া উচিত, এবং আমি মনে করি অ্যাটর্নি জেনারেল এবং বিএনপির পক্ষ থেকে এই অ্যাটর্নি জেনারেলের ভূমিকা নিয়ে ব্যাখ্যা দেওয়া উচিত। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ সিটিজেন ভিউজের নাগরিক সংলাপ অনুষ্ঠানে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষে শুধু একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা ছিল এবং জনগণের ভাষ্য অনুযায়ী এখন ফেসবুক এবং অন্যান্য সামাজিক গণমাধ্যমে তাদের যে কথা শোনা যায়, তাতে এই সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না কোনো দিক থেকেই। সো আপনার মানে সাজেশন এবং সরকারের প্রতি কোন ধরনের উপদেশ আপনি দিতে চান যে তারা কোনভাবে কাজ করলে জনগণের অন্তত ন্যূনতম প্রত্যাশা পূরণ করতে পারবে? প্রথমত এই সরকারকে
বিপ্লবী সরকার হিসেবে পরিবর্তিত হতে হবে এবং বিপ্লবী চেতনা ধারণকারী ব্যক্তিদেরকে সরকারে সংযুক্ত করতে হবে, অথবা এই সরকারকে পদত্যাগ করতে হবে। সেক্ষেত্রে যে বিপ্লবী সরকার আসবে তারা প্রথমেই সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে হবে। বিপ্লবী সরকারের আচরণ বিপ্লবের মতো হতে হবে, জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রতিটা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখানে কোনো ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, কোনো স্বার্থকেই আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। সেক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে সাথে থাকতে হবে সরকারের, এবং সাথে রাখার জন্য অবিলম্বে এই ভগ্নিপতি জাতীয় আর্মি চিফকে সরিয়ে দিতে হবে। সেখানে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে, জনগণের স্বার্থকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে যে সমস্ত আর্মি অফিসার, নৌ অফিসার, বিমান বাহিনীর অফিসার কাজ করতে সম্মত হবে এবং যাদের ট্র্যাক রেকর্ড সেরকম আছে তাদেরকেই দায়িত্ব দিয়ে এই বিপ্লবী প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে যা যা সংস্কার করার হয় তিনি ডক্টর ইউনূস সাহেব আহ, কি বলে এটাকে, এই সরকারকে বিপ্লবী সরকারে রূপান্তরিত করবেন বিপ্লবী লোকজন থেকে নিয়ে, অথবা যা হওয়ার তাই হবে। একসময় দেখা যাবে একটি বিপ্লবী সরকার এই সরকারের স্থলাভিষিক্ত হবে, যে কোনো ভাবেই হোক, কারণ বিপ্লব একটি চলমান প্রক্রিয়া, এটা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। গেল এক কথা। আর তিনি বৈশ্বিকভাবে তিনি একজন বিখ্যাত লোক। তিনি 3 কে ধারণ করেন: জিরো পোভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো কার্বন এমিশন। এখন এই 3 দিয়ে আহ, পৃথিবী চালানো যায়, পৃথিবীর মানুষকে উদ্বুদ্ধ করা যায়, বাহবা পাওয়া যায়, কিন্তু দেশ চালাতে গেলে এই 3 তো চলবে না। দেশ চালাতে গেলে আরো 2টা জিরো অ্যাড করতে হবে। সেই 2টা জিরো হলো, আমি অধিকাংশ রাজনৈতিক দলকে বলতে শুনি না, আমি বলি, জিরো ড্রাগ অ্যান্ড জিরো করাপশন। করাপশনকে জিরো করে দিতে হবে এবং ড্রাগকে জিরো করে দিতে যে বাংলাদেশের আলোকে, বাংলাদেশের প্রেক্ষাপটে হবে। আমি সম্মান করি, এর সাথে আমার 2 অ্যাড করতে হবে। 5 না হলে এই দেশকে ঠিক করা যাবে না, এবং এইটাই বিপ্লবী চেতনা। এই চেতনাকে ধারণ না করতে পারলে সে বিপ্লব কোনোদিন সফল হবে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আজকে। আর আবার নতুন কোনো পর্বে আপনার সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। দর্শক মণ্ডলী, আমরা পরবর্তীতে নতুন কোনো অতিথি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।